আমার নাম অন্তরা। হ্যাঁ, অন্তরা। নামের সাথে মিলেই হয়তো আমার জীবনটা একটু অন্তরালে চলে গেছে। আজকাল নিজের জীবনটা কেমন যেন একটা চাপা অনুভূতিতে ভোগে। আমি একজন সাধারণ ঘরের বউ, প্রীতমের স্ত্রী। আমাদের একটা সুন্দর সংসার আছে, ছোট একটা ছেলেও আছে। বাইরে থেকে দেখলে মনে হবে, আহা, কি সুন্দর সুখী পরিবার। কিন্তু ভেতরের খবর কজনা জানে? এই যে গল্পটা আজ আপনাদের শোনাতে চলেছি, এটা আমারই জীবনের গল্প, অথবা হয়তো আমারই মতো কোনো এক নারীর, যার নাম প্রকাশে আমি ইচ্ছুক নই। সে আমাকে এই গল্পটা ইমেলের মাধ্যমে পাঠিয়েছে। হয়তো সে নিজের ভেতরের কষ্ট, নিজের নিষিদ্ধ অনুভূতির কথা কাউকে বলতে না পেরে আমার সাথে শেয়ার করেছে। আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা তো জানেন, আমরা সবসময় চেষ্টা করি সমাজের এমন সব লুকানো গল্প আপনাদের সামনে নিয়ে আসতে, যা হয়তো কেউ সহজে মুখ ফুটে বলতে পারে না। যদি এই ধরনের গল্প শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে নতুন কোনো গল্প আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আচ্ছা, আমার ব্যক্তিগত একটা কথা বলি। আজকাল আমি ইমোতে বেশ সক্রিয় থাকি। অনেকেই আমার সাথে সরাসরি কথা বলতে চায়, নিজেদের জীবনের গল্প শোনাতে চায়। যদি আপনারা আমার ইমো নাম্বারটি পেতে চান, তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের কোনো এক অংশে আমি আপনাদের আমার ইমো নাম্বারটি জানিয়ে দেব, কিন্তু শর্ত একটাই, পুরো গল্পটি মন দিয়ে শুনতে হবে, কারণ ইমো নাম্বারটি হুট করে যে কোনো জায়গায় আমি বলতে পারি। তাহলে চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক অন্তরার জীবনের সেই নিষিদ্ধ অধ্যায়ে, যা শুরু হয়েছিল একটি পুরনো ফেসবুক অ্যালবামের একটি ছবি থেকে। আমার আর প্রীতমের বিয়েটা হয়েছে প্রায় ১০ বছর হতে চলল। দেখতে দেখতে সময়টা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল, দেখাশোনা করে। প্রীতম একজন ইঞ্জিনিয়ার, ওর চাকরির সুবাদে বেশ ভালো রোজগার করে, আমাদের সংসার বেশ স্বচ্ছন্দেই চলে। ওর নিজের একটা ফ্ল্যাট আছে শহরে, গাড়ি আছে। বলতে গেলে আধুনিক মধ্যবিত্ত পরিবারের যা যা সুযোগ সুবিধা থাকা উচিত সবই আমাদের আছে। আমাদের একমাত্র ছেলে অর্ণব ক্লাস 3তে পড়ে। সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত, পড়াশোনা, খেলাধুলা এসব নিয়েই থাকে। প্রীতমও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সকালে বেরোয়, রাতে ফেরে। ছুটির দিনেও অনেক সময় অফিসে কাজ থাকে বা ক্লায়েন্টের সাথে মিটিং থাকে। ওর জীবনটা একটা বাঁধা রুটিনের মধ্যে বাঁধা। আর আমিও বাঁধা সেই রুটিনের সাথেই। সকালে ঘুম থেকে ওঠা, অর্ণবের স্কুল, ওর টিফিন, ওর পড়াশোনা দেখা, সংসারের যাবতীয় কাজ সামলানো, দুপুরের পর একটু বিশ্রাম, তারপর আবার বিকেলের চা, রাতের রান্না। ব্যাস, এই তো আমার জীবন। এর বাইরে আর কিছু নেই। প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল, তখন সব নতুন নতুন লাগত। প্রীতমের সাথে ভালোই কাটত। ছুটির দিনে হয়তো বাইরে যেতাম, সিনেমা দেখতাম, কোথাও ঘুরতে যেতাম। কিন্তু সময়ের সাথে সাথে যেন সেই রেশটা ফিকে হয়ে গেছে। এখন আমাদের মধ্যে সেই উত্তেজনাটা আর নেই। প্রীতম একজন ভালো স্বামী, ভালো বাবা, সে সব দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করি আমি। মনে হয়, এইটুকুই কি আমার জীবন? আর কিছু কি পাওয়ার নেই? ভালোবাসা, আবেগ, রোমাঞ্চ, এই জিনিসগুলো কি শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ, নাকি সেগুলো সময়ের সাথে সাথে মরে যায়, যেমনটা আমাদের মধ্যে হয়েছে? বেশ কিছুদিন ধরেই আমার মনটা কেমন যেন অস্থির লাগত, কোনো কিছুতেই শান্তি পেতাম না। মাঝে মাঝে বসে বসে পুরনো দিনের কথা ভাবতাম, কলেজ জীবন, বন্ধুদের আড্ডা, প্রথম প্রেম, এসব ভাবতে গিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। সেদিন ছিল ছুটির দিন, প্রীতম অফিসে ছিল, অর্ণবর বন্ধুর বাড়িতে খেলতে গেছে। আমি একা বসেছিলাম সোফায়, হাতে ছিল আমার পুরনো ল্যাপটপটা। ভাবলাম ফেসবুকের পুরনো কিছু ছবি দেখি। কত স্মৃতি জমা হয়ে আছে সেখানে, হাসির মুহূর্ত, বন্ধুদের পাগলামো, কলেজের সরস্বতী পূজা, পিকনিক। এক একটা ছবি দেখছিলাম আর মনে মনে হাসছিলাম। একটা সময় ছিল যখন আমি নিজেও কত প্রাণবন্ত ছিলাম। এখন তো হাসতেও যেন কষ্ট হয়। স্ক্রোল করতে করতে হঠাৎ একটি অ্যালবামে আমার চোখ আটকে গেল। অ্যালবামটার নাম ছিল ওল্ড কলেজ ডেজ, কিন্তু এর ভেতরে এমন কিছু ছবি ছিল যা শুধু আমার কলেজের দিনগুলির চেয়েও বেশি কিছু মনে করিয়ে দিচ্ছিল। ছবির পর ছবি দেখছিলাম, আর হঠাৎ একটি ছবিতে এসে আমার হাত থেমে গেল। ছবিটা আমার আর রঞ্জনের। কলেজে আমরা একই ব্যাচে ছিলাম। রঞ্জন, আহা, কি নামটা! মনে পড়তেই যেন আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
ছবিতে আমরা পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত রেখে চোখে মুখে একটা সরল হাসি। ছবিটা সম্ভবত কলেজের শেষ বর্ষের ফেয়ারওয়েল পার্টির সময় তোলা হয়েছিল। রঞ্জনের দিকে তাকিয়ে আমার চোখ ঝলসে উঠেছিল। ওর সেই হাসি, সেই দুষ্টুমি ভরা চোখ, সেই এলোমেলো চুল সব যেন আজও আমার চোখে ভাসে। রঞ্জন, আমার জীবনের প্রথম ভালোবাসা। কলেজের প্রথম দিন থেকেই ওর প্রতি একটা আকর্ষণ অনুভব করতাম। ও ছিল একটু শান্ত স্বভাবের, কিন্তু ওর চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। আর আমি ছিলাম একটু চঞ্চল, মুখরা। হয়তো এই ভিন্নতাই আমাদের একে অপরের প্রতি টেনে এনেছিল। টিউটোরিয়াল ক্লাস হোক বা ক্যান্টিনের আড্ডা, সব জায়গাতেই আমরা একে অপরের সঙ্গ পছন্দ করতাম। প্রথম প্রথম শুধু বন্ধুত্ব ছিল, তারপর ধীরে ধীরে কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো তা আমরা দুজনেই টের পাইনি। মনে আছে, একবার রঞ্জন আমাকে জন্মদিনে একটা ছোট ডায়েরি উপহার দিয়েছিল। তাতেও প্রথম লিখেছিল, তুমি আমার আকাশের চাঁদ, আর আমি তোমার জন্য অপেক্ষা করা এক নীরব পথিক। আমি ওর কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। সেই দিনই প্রথম ওর হাত ধরেছিলাম। ওর হাতের উষ্ণতা আজও যেন আমার হাতে লেগে আছে। আমাদের সম্পর্কটা ছিল কলেজের সবার কাছেই খোলা বইয়ের মতো। সবাই জানত আমরা একে অপরকে কতটা ভালোবাসি। লাইব্রেরির ফাঁকা কোণ, কলেজের পাশের ঝিলের ধার, শহরের নাম না জানা পার্ক, কত জায়গায় যে আমরা একসাথে কত স্বপ্ন বুনেছি। রঞ্জন বলতো, আমাদের বিয়ে হবে অন্তরা, আমাদের একটা ছোট্ট সুন্দর সংসার হবে, তোমার মতো চঞ্চল একটা মেয়ে হবে আর আমার মতো শান্ত একটা ছেলে। আমি হাসতাম, আমার মতো চঞ্চল, তাহলে তো তোমার খবর আছে। আমাদের স্বপ্নগুলো ছিল খুবই সাধারণ। একটা ছোট ভাড়া বাড়িতেও যদি থাকি, তবুও যেন একসাথে থাকি, দুজন দুজনকে ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে রাখি। সেই সময় ওর সাথে কথা বলতে বলতে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যেত। রাত জেগে ওর সাথে ফোনে কথা বলতাম। বাড়ির লোক হয়তো জানত না, আমি সারা রাত জেগে ওর কথা শুনতাম, ওর ভবিষ্যৎ পরিকল্পনা শুনতাম, ওর দুষ্টুমি ভরা কথা শুনে হাসতাম। ওর প্রতিটি স্পর্শ, প্রতিটি চুমু যেন আমার কাছে এক একটা কবিতা ছিল। একবার মনে আছে, রঞ্জনের জ্বর এসেছিল। আমি ওর বাড়িতে গিয়ে লুকিয়ে ওর কপালে হাত বুলিয়ে দিয়েছিলাম। ও চোখ খুলে আমার দিকে তাকিয়ে যে হাসিটা হেসেছিল, সেটা আজও আমার মনে গেঁথে আছে। ওর হাত ধরে আমি ওর বুকে মাথা রেখেছিলাম। ওর বুকের থুকফুক শব্দ আমার কানে এমনভাবে বাজছিল যেন সেই শব্দই পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত। ওর শরীর থেকে যে মিষ্টি ঘ্রাণ আসত, তা আমার মনকে পাগল করে দিত। ওর সাথে থাকলেই আমার মনে হতো আর কিছু চাই না, শুধু ওকে চাই। কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কলেজের ফাইনাল ইয়ার শেষ হবার পর রঞ্জন উচ্চশিক্ষার জন্য অন্য শহরে চলে গিয়েছিল। ওর বাবা চেয়েছিলেন ও আরও বড় হোক, বিদেশে গিয়ে পড়াশোনা করুক। আমি চেয়েছিলাম ও থাকুক আমার পাশে, কিন্তু ওর ভবিষ্যতের কথা ভেবে আমিও কিছু বলতে পারিনি। ঠিক করেছিলাম আমরা অপেক্ষা করব। চিঠির মাধ্যমে আমাদের যোগাযোগ চলত। ইমেল SMS তখন এত সহজলভ্য ছিল না। চিঠির মাধ্যমে আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছিল। প্রতিটি চিঠির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ওর হাতের লেখা দেখলেই আমার মন ভরে যেত। কিন্তু সময়ের সাথে সাথে দূরত্বের প্রাচীরটা আরও চওড়া হতে শুরু করল। ওর ব্যস্ততা, আমার জীবনের নতুন মোড়, সব মিলিয়ে আমাদের দূরত্ব বাড়তেই থাকল। ধীরে ধীরে চিঠি আসা কমে গেল, ফোন কলও বিরল হয়ে পড়ল। আমি জানি না কে প্রথম সরে এসেছিল, নাকি পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল সরে আসতে। হয়তো দুজনেই ভুল করেছিলাম, নিজেদের ভালোবাসার ওপর ভরসা রাখতে পারিনি। হয়তো সমাজের চাপ, পরিবারের প্রত্যাশা, এসবের কাছে আমাদের প্রেমটা বড্ড নগণ্য হয়ে গিয়েছিল। আমি যখন প্রীতমের সাথে বিয়ে ঠিক হওয়ার কথা রঞ্জনকে বলেছিলাম, ও শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলেছিল, কোনো প্রতিবাদ করেনি, কোনো জোর খাটায়নি। হয়তো ও নিজেও বুঝেছিল আমাদের পথটা আলাদা হয়ে গেছে। বিয়ে হয়ে গেল আমার। প্রীতমকে আমি ভালোবাসতাম না, কিন্তু অপছন্দও করতাম না। ও একজন ভালো মানুষ ছিল, ওর সাথে মানিয়ে নিতে আমার খুব বেশি কষ্ট হয়নি। কিন্তু রঞ্জনকে ভুলতে পারিনি। ওর স্মৃতি আমার মনের গভীরে এক গোপন সিন্ধুকে তালাবন্ধ করে রেখেছিলাম। আর আজ এই পুরনো অ্যালবামের ছবিটা সেই সিন্ধুকের তালা ভেঙে দিয়েছে। আমার ভেতরের চাপা অনুভূতিগুলো যেন আবার উথলে উঠছে। ছবিটা দেখতে দেখতে আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম। কেমন যেন একটা অস্থিরতা আমাকে গ্রাস করে ফেলছিল।
নিজেকে সামলাতে পারছিলাম না। এই অনুভূতিগুলো তো আমি কবেই মাটিচাপা দিয়ে দিয়েছি। কেন আবার এরা এভাবে ফিরে আসছে? রাতে প্রীতম ফিরল। রাতের খাবার শেষ করে ও সোফায় বসে টিভি দেখছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওকে অনেক ক্লান্ত লাগছিল। ওর দিকে তাকিয়ে আমার মনে হলো প্রীতমকে আমি কখনো রঞ্জনের মতো করে ভালোবাসতে পারিনি। ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, দায়িত্ব আছে, কিন্তু সেই তীব্র আবেগ, সেই অস্থিরতা, সেগুলো যেন প্রীতমের সাথে আমি অনুভব করি না। প্রীতম আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, মন খারাপ? আমি মাথা নাড়লাম, না তো, কিছু না। ও আবার টিভির দিকে মনোযোগ দিল। আমার মনটা আরও খারাপ হয়ে গেল। ও কি আমার মনের অবস্থাটা একটুও বুঝতে পারে না, নাকি আমি ওকে বোঝার সুযোগ দিইনি? পরদিন সকালে অর্ণবকে স্কুলে দিয়ে আমি নিজের ঘরে এসে বসলাম। মনটা ভীষণ চঞ্চল। আবার সেই ল্যাপটপটা খুললাম, কিন্তু ওর অনুরোধটা আমি ফেলতে পারছিলাম না। আমার মন বলছিল, একবার দেখা কর, শুধু একবার, পুরনো দিনের স্মৃতিগুলো ঝালিয়ে নি। আমি রঞ্জনকে বললাম, আমি দেখব, চেষ্টা করব। কয়েকদিন পর অর্ণবের স্কুলে একটা মিটিং ছিল। আমি প্রীতমকে বলেছিলাম, আমি অর্ণবের স্কুলে যাব, মিটিং আছে, আসতে একটু দেরি হবে। প্রীতম কোনো প্রশ্ন করেনি, ও শুধু মাথা নেড়েছিল। সেই সুযোগে আমি রঞ্জনের সাথে দেখা করার জন্য মনস্থির করলাম। আমাদের প্রথম দেখা হওয়ার জায়গাটা ছিল শহরের একটা কফি শপ। একটা নির্জন কোণায় আমরা বসেছিলাম। রঞ্জন আমাকে দেখেই উঠে দাঁড়াল। ওর মুখে সেই চেনা হাসি, চোখে সেই পুরনো দীপ্তি। ও আমাকে জড়িয়ে ধরল। ওর উষ্ণ আলিঙ্গন পেয়ে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মনে হল এই স্পর্শের জন্যই যেন আমি এত বছর অপেক্ষা করছিলাম। ওর বুকের উষ্ণতা, ওর চেনা শরীরের গন্ধ, সব যেন আমাকে এক নিমিষে ফিরিয়ে নিয়ে গেল সেই কলেজ জীবনের দিনগুলিতে। আমি যেন ওর বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। আমাদের মাঝের এই দীর্ঘ সময়ের দূরত্ব যেন মুহূর্তে মিলিয়ে গেল। ও আমার কপালে একটা আলতো চুমু খেল। সেই চুমুতে আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হল, এভাবেই যদি সারা জীবন ওর বুকে মাথা রেখে কাটাতে পারতাম। আমরা বসলাম। ওর দিকে তাকিয়ে থাকতেই আমার চোখ ভরে জল আসছিল। কত পাল্টে গেছিস রে তুই, ও বলল। তুইও তো, আমি উত্তর দিলাম। আমরা দুজনেই হাসলাম। সেই হাসি যেন অনেক পুরনো দিনের চাপা কষ্টগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বললাম, পুরনো স্মৃতি, বর্তমানের কথা, জীবনের চাওয়া পাওয়া, সব। ওকে দেখে মনে হচ্ছিল ও এখনও সেই রঞ্জনই আছে, যাকে আমি একসময় পাগলের মতো ভালোবাসতাম। ওর চোখে সেই একই গভীরতা, সেই একই ভালোবাসার আহ্বান। ওর সাথে কথা বলতে বলতে আমার মনে হল, প্রীতমের সাথে কাটানো এত বছরের সংসার জীবনটা যেন একটা অভিনয় ছিল। আমার আসল মন তো এখনও রঞ্জনের কাছেই পড়ে আছে। সেই দিনের পর থেকে আমাদের দেখা করার মাত্রা বাড়তে থাকল। যখনই সুযোগ পেতাম, অর্ণব স্কুলে থাকলে বা প্রীতম অফিসে গেলে আমি রঞ্জনের সাথে দেখা করতাম। কখনো কফি শপে, কখনো পার্কে, কখনো বা ওর ফ্ল্যাটে। হ্যাঁ, ওর ফ্ল্যাটেও আমি যেতাম। প্রথম প্রথম যেতে দ্বিধা করতাম, ভয় পেতাম। কিন্তু ওর মায়া, ওর আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারতাম না। ওর ফ্ল্যাটে গেলে আমরা দুজনে একসাথে গল্প করতাম, হাসতাম, পুরনো দিনের ভিডিও দেখতাম, গান শুনতাম। ও আমার হাত ধরত, আমার চুলে হাত বুলিয়ে দিত। ওর স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হতো। প্রীতমের সাথে শারীরিক সম্পর্ক আমার কাছে শুধু একটা রুটিন কাজ ছিল। সেখানে কোনো আবেগ ছিল না, কোনো গভীরতা ছিল না। কিন্তু রঞ্জনের স্পর্শ আমাকে নতুন করে জীবনের স্বাদ দিত। একদিন ওর ফ্ল্যাটে আমরা বসে গল্প করছিলাম। ও আমার পাশে বসে আমার হাত ধরেছিল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। ও আমার দিকে তাকাল। ওর চোখ দুটো কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। ওর কাছাকাছি আসতেই আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। ও ধীরে ধীরে আমার কাছে সরে এলো। ওর নিঃশ্বাস আমার গাড়ে পড়তেই আমার শরীরটা কেঁপে উঠল। আমার মনে হচ্ছিল, এই মুহূর্তে যদি আমাকে কেউ দেখে ফেলে তাহলে কি হবে। কিন্তু সেই ভয়টা মুহূর্তে কেটে গেল ওর উষ্ণ ঠোঁটের স্পর্শে। ওর ঠোঁট আমার কপালে, তারপর চোখ ছুঁয়ে যখন ঠোঁটের কাছাকাছি এলো, আমার শ্বাস যেন বন্ধ হয়ে গেল। মনে হল, এই মুহূর্তটিই যেন আমি সারা জীবন ধরে খুঁজছিলাম। ও আমাকে গভীর এক চুম্বনে ভরিয়ে দিল।
সেই চুম্বনে আমাদের সমস্ত অভিযোগ, সমস্ত দূরত্ব যেন মুহূর্তে মিলিয়ে গেল। আমার সমস্ত সত্তা যেন ওর কাছেই নিজেকে সঁপে দিল। ওর হাতটা কখন আমার পিঠ বেয়ে কোমর ছুল আমি যেন খেয়ালই করিনি। ওর উষ্ণটা আমার পোশাকেও স্পষ্ট বোঝা যাচ্ছিল, আর আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ওর প্রতিটি স্পর্শে আমার মনে হচ্ছিল, এই তো আমার আসল জীবন, এই তো আমার ভালোবাসা। আমার মন আর শরীর দুজনেই যেন ওকে খুঁজে ফিরছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর বুকে মুখ গুজে দিলাম। ওর শরীরের চেনা গন্ধ, সেই চেনা উষ্ণতা, যা একসময় আমার সর্বস্ব ছিল, তা আবার আমাকে আকুল করে তুলল। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার সমস্ত কামনা বাসনা যেন ওর কাছেই উন্মুক্ত হচ্ছিল। ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল। সেখানে কোনো জড়তা ছিল না, কোনো লুকোছাপা ছিল না, শুধু ছিল তীব্র আকর্ষণ আর ভালোবাসা। একদিন আমি রঞ্জনের ফ্ল্যাটে ছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সোফায় বসেছিল। ওর বুকে মাথা রেখে আমি চোখ বন্ধ করেছিলাম। মনে হচ্ছিল, এই পৃথিবীতে এর চেয়ে নিরাপদ জায়গা আর নেই। ও আমার চুলে হাত বুলাচ্ছিল। ওর নরম হাতের স্পর্শে আমার শরীর যেন ঝিমঝিম করছিল। ও আমাকে বলল, অন্তরা, আমি এখনও তোমাকে খুব ভালোবাসি। তুমি কি জানো, যখন তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলতে, কিন্তু পারিনি। ওর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ছিল। আমিও ওকে বললাম, আমিও তোমাকে ভুলতে পারিনি রঞ্জন। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমি তোমাকে অনুভব করেছি। ওর চোখে চোখ রেখে আমি যেন হারিয়ে যাচ্ছিলাম এক অন্য পৃথিবীতে, যেখানে আমার কোনো স্বামী নেই, কোনো সামাজিক দেয়াল নেই, শুধু ওর গভীর চাহনি আর আমার অস্থির হৃদয়। আমরা দুজনেই জানতাম, আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে পাপ, এর কোনো সামাজিক মর্যাদা নেই। কিন্তু আমাদের হৃদয়ের কাছে, আমাদের ভালোবাসার কাছে এই সামাজিক নিয়ম কানুনগুলো যেন বড্ড তুচ্ছ মনে হতো। আমরা দুজন যেন একে অপরের সঙ্গেই শান্তি খুঁজে পেতাম। ওর সাথে থাকলে আমি সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা ভুলে যেতাম। মনে হতো, এভাবেই যদি ওর হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। কিন্তু বাস্তবটা যে বড় কঠিন। আমার একটা পরিবার আছে, একটা সন্তান আছে। প্রীতম একজন ভালো মানুষ। আমি ওকে ঠকাচ্ছি, এই অপরাধ বোধটা মাঝে মাঝেই আমাকে কুরে কুরে খেত। কিন্তু রঞ্জনের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারতাম না। আমার ইমো নাম্বারটা যদি তোমরা পেতে চাও, তাহলে নোট করে নাও, 876XX50। তবে শুধু যারা গল্পের শেষ পর্যন্ত শুনেছ, তারাই এই নাম্বারটা পাবে। আর হ্যাঁ, শুধু কাজের কথা বলার জন্য মেসেজ করবে। অযথা বিরক্ত করলে ব্লক করে দেব। মনে রেখো, আমি তোমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাই, তোমাদের কথা শুনতে চাই, কিন্তু সেটা যেন কোনোভাবেই অন্যের বিরক্তির কারণ না হয়। আমরা প্রায় প্রতিদিনই ফোনে কথা বলতাম, ভিডিও কল করতাম। ওর সাথে কথা বলতে গিয়ে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত। ও আমার জীবনের একঘেয়েমি দূর করে এক নতুন রং এনেছিল। আমার পোশাক, আমার সাজগোজ, সব কিছুতেই একটা পরিবর্তন এসেছিল। আগে আমি এত সাজতাম না, কিন্তু এখন রঞ্জনের সাথে দেখা করার আগে আমি আয়নার সামনে অনেক সময় কাটাতাম। ও আমাকে একবার বলেছিল, তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগে অন্তরা। সেই দিনের পর থেকে আমি প্রায়ই লাল শাড়ি পরতাম। প্রীতম হয়তো খেয়ালই করত না, ও শুধু বলত, আজ তোমাকে সুন্দর লাগছে। কিন্তু রঞ্জন আমাকে দেখেই বলত, আজ তোমাকে ঠিক সিনেমার নায়িকার মতো লাগছে। এই ছোট ছোট প্রশংসাগুলোই আমার অনেক কিছু ছিল। এই কথাগুলো প্রীতম কখনো আমাকে বলেনি। ও হয়তো জানত না একটা নারীর জন্য এই ধরনের ছোট ছোট প্রশংসা কতটা গুরুত্বপূর্ণ। ও ভাবত, সংসার সামলাচ্ছি, সন্তানকে মানুষ করছি, এইটুকুই যথেষ্ট। কিন্তু একটা নারীর হৃদয়ে আরও অনেক কিছু থাকে, যা পূরণ করার জন্য ভালোবাসা, প্রশংসা, আবেগ এসবেরই প্রয়োজন হয়। আমাদের এই সম্পর্কটা কতটা দূরে যাবে তা আমি জানতাম না। ভবিষ্যতের কথা ভাবতেও ভয় পেতাম, কারণ আমি জানি এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তবুও আমি রঞ্জনের হাত ছাড়তে পারছিলাম না। ওর সাথে থাকলে আমি অন্য মানুষ হয়ে যেতাম। এক নিষিদ্ধ আকর্ষণ আমাকে ওর দিকে বারবার টেনে নিয়ে যেত। মনে হতো, এভাবেই যদি প্রতিদিন ওর সাথে দেখা করতে পারতাম, ওর উষ্ণতা অনুভব করতে পারতাম। ওর ছোঁয়ায় আমি যেন জীবনের এক নতুন অর্থ খুঁজে পেয়েছিলাম। ওর হাত ধরে হাঁটতে গিয়ে
ওর বুকে মাথা রেখে যখন আমি চোখ বন্ধ করে থাকতাম তখন আমার মনে হতো আমি যেন এক স্বপ্নের জগতে বাস করছি। এই স্বপ্নটা ভাঙতে চাইতাম না, কিন্তু সেই স্বপ্ন একদিন দুঃস্বপ্নে পরিণত হবার উপক্রম হল। সেদিন প্রীতম একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। অর্ণব তখন ঘুমিয়েছিল। প্রীতম যখন ঘরে ঢুকছিল আমি তখন রঞ্জনের সাথে ফোনে কথা বলছিলাম আর হাসছিলাম। প্রীতমের পায়ের শব্দ শুনে আমি চমকে উঠলাম, তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম। প্রীতম আমার দিকে এক ঝলক তাকাল। ওর চোখে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল যা দেখে আমার বুকটা ধুকপুক করে উঠল। ও হয়তো আমার হাসির শব্দ শুনেছিল। কার সাথে কথা বলছিস? প্রীতম শান্ত গলায় জিজ্ঞাসা করল। আমি ভয়ে ভয়ে বললাম, আর আমার এক পুরনো বান্ধবী, অনেক দিন পর কথা হলো। প্রীতম আর কিছু বলল না। ও ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। কিন্তু আমি জানি প্রীতমের নীরবতাটা আমার জন্য আরও ভয়ের ছিল। ও হয়তো কিছু সন্দেহ করছে। আমার মনে অপরাধ বোধের পাহাড় চাপতে শুরু করল। আমি কি আমার পরিবারটাকে ভেঙে দিচ্ছি? আমার এই নিষিদ্ধ সম্পর্কটা কি আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে না তো? সেই রাতের ঘুম আমার চোখে আসেনি। আমি বারবার রঞ্জনের কথা ভাবছিলাম, প্রীতমের মুখের দিকে তাকাচ্ছিলাম আর নিজেকে ধিক্কার দিচ্ছিলাম। এই সম্পর্কটা কি আমাকে শান্তি দিচ্ছে নাকি আরও অশান্তি বাড়িয়ে দিচ্ছে? এই প্রশ্নটা বারবার আমার মনে আসছিল। রঞ্জনের সাথে থাকাটা অনেক আনন্দের ছিল, কিন্তু সেই আনন্দের পেছনে লুকিয়েছিল এক গভীর অপরাধবোধ, এক সামাজিক ভয়। আমি জানতাম আমাকে এই দ্বিধার মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু কিভাবে? আমার মন তো রঞ্জনকে ছাড়তে পারছিল না। আমার জীবনটা এখন একটা দোলনমান পেন্ডুলামের মতো হয়ে গেছে। একদিকে আমার পরিবার, আমার দায়িত্ব, আমার সামাজিক অবস্থান, অন্যদিকে রঞ্জন, আমার হারা। আমি এটা কিছুতেই করতে পারবো না। আমার সংসারটা ভেঙে যাবে, অর্ণব ওর বাবাকে হারাবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এই ভয়গুলো আমাকে যেন আরও শক্ত করে বাঁধছিল। প্রীতম যখন অফিসে যাচ্ছিল আমি ওর পিছু পিছু সদর দরজা পর্যন্ত গেলাম। প্রতিদিন আমি ওকে বিদায় জানাই, কিন্তু আজ ওর চোখে একটা অদ্ভুত শীতলতা দেখতে পেলাম। ও আমার দিকে তাকিয়ে শুধু বলল, আজ আর ফোন করিস না, কাজ আছে। ওর এই কথা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ও কি আমার রঞ্জনকে ফোন করার কথা বলছে, নাকি এটা শুধু সাধারণ একটা কথা? আমার মন যেন অস্থির হয়ে উঠল। ওর গাড়ির শব্দ যতক্ষণ না মিলিয়ে গেল আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। একটা অদৃশ্য জালে আটকা পড়ার অনুভূতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একাকী ফ্ল্যাটে বসে আমি অস্থিরভাবে পায়চারি করছিলাম। প্রীতমের কথাগুলো, ওর নীরবতা, সব যেন আমার মনকে আরও ভারাক্রান্ত করে তুলছিল। আমার ফোনটা হাতে নিলাম। রঞ্জনকে কি সব বলবো? ও কি এই পরিস্থিতির গুরুত্ব বুঝবে, নাকি ও আমাকে আরও চাপ দেবে? দ্বিধা সত্ত্বেও আমি রঞ্জনকে একটা মেসেজ পাঠালাম। কাল প্রীতম আমাকে ধরে ফেলেছিল, কিছু একটা সন্দেহ করছে। মেসেজটা পাঠানোর সাথে সাথেই মনে হলো আমি যেন এক বিশাল ভুল করে ফেলেছি। এখন রঞ্জন যদি কোনো ভুল পদক্ষেপ নেয়। প্রায় আধ ঘণ্টা পর রঞ্জনের ফোন এলো। ওর গলার স্বরে চাপা উত্তেজনা, কিছুটা চিন্তাও। অন্তহা, কি বলছো তুমি? প্রীতম কি সব জেনে গেছে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না, সবটা না, শুধু ফোনে হাসতে শুনেছে। কিন্তু ওর নীরবতা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে রঞ্জন। আমার মনে হচ্ছে ও যেন কিছু একটা আন্দাজ করছে। রঞ্জন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে, কিন্তু এখন আমাদের আরও সাবধানে থাকতে হবে। ওর কথায় আশ্বস্ত হলেও আমার ভয়টা কাটল না। এই সাবধানে থাকা মানে কি? আমাদের কি দেখা করা বন্ধ করে দিতে হবে, নাকি আরও গোপনে? সেদিন দুপুরে আমি অর্ণবের স্কুলে গিয়েছিলাম টিফিন দিতে। স্কুলের গেটে অর্ণবের এক বন্ধুর মায়ের সাথে দেখা হলো। নাম তার সীমা। সীমা আমার পুরনো বান্ধবী। ওর সাথে কথা বলতে বলতে আমার মনের ভেতরের অস্থিরতাটা যেন আরও বেড়ে গেল। সীমা আমাকে দেখেই বলল, কি রে অন্তরা, আজকাল তোকে কেমন যেন অন্যরকম লাগছে। চোখে মুখে একটা চাপা উত্তেজনা, আবার কেমন যেন চিন্তাও। সব ঠিক আছে তো? সীমার কথা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আর বলিস না, সংসারের হাজারো ঝামেলা, প্রীতমের অফিসের চাপ, অর্ণবের পড়াশোনা, সব মিলিয়ে একটু টেনশন হচ্ছে। সীমা আমার কথায় যেন পুরোপুরি সন্তুষ্ট হল না। ও আমার মুখের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলল। সাবধানে থাকিস অন্তরা, আজকালকার দিনে কেউ কারো সুখ দেখতে পারে না।
সীমার কথাগুলো আমার মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করল। ও কি কিছু জানে, নাকি এটা শুধু ওর সাধারণ সতর্কবাণী? রাতে প্রীতম বাড়ি ফিরল। আজও আরও বেশি নীরব। খাবার টেবিলে শুধু অর্ণবের কথা চলছিল। প্রীতম অর্ণবের সাথে কথা বলছিল, কিন্তু আমার দিকে একবারও তাকাচ্ছিল না। আমার যেন দম বন্ধ হয়ে আসছিল, খাবার গিলতে পারছিলাম না। প্রীতম আমার প্লেটের দিকে তাকিয়ে বলল, কি হলো, শরীর খারাপ? আমি মাথা নাড়লাম, না, ভালো আছি। ও আর কিছু বলল না। এরপর থেকে প্রীতম যেন আমার দিকে আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে শুরু করল। ও যখন বাথরুমে যেত, আমি আমার ফোনটা চেক করতাম কোনো মেসেজ আছে কিনা। প্রীতমের প্রতিটি পদশব্দে আমার বুক কেঁপে উঠত। রাতে ঘুমানোর সময়ও আমি সতর্ক থাকতাম। আমার মনে হতো ও যেন আমার প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছে। এই মানসিক চাপ আমার জন্য অসহনীয় হয়ে উঠছিল। আমি যেন নিজের বাড়িতেই পরবাসী হয়ে গেছিলাম, নিজের ছায়াকেও যেন ভয় পাচ্ছিলাম। এর পরের কয়েকটা দিন ছিল আমার জীবনের এক বভাবকা অভিজ্ঞতা। প্রীতমের নীরবতা, ওর অচেনা চাহনি আর আমার ভেতরের অপরাধবোধ সব মিলিয়ে এক শ্বাসরোধকর পরিবেশ তৈরি হয়েছিল। আমি রঞ্জনের সাথে যোগাযোগ কমিয়ে দিলাম। ভয়ে ফোন করতে পারতাম না, মেসেজও কম দিতাম। রঞ্জন আমার এই দূরত্ব বুঝতে পারছিল। একদিন ও আমাকে ফোন করে বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে ভুলে যাচ্ছ, নাকি প্রীতম সত্যিই কিছু জেনে গেছে? ওর কথায় আমি আরও ভয় পেলাম। বললাম, রঞ্জন, প্লিজ তুমি একটু বোঝো, আমি এখন খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছি। আমাদের একটু সাবধানে থাকতে হবে। আমি তোমার সাথে দেখা করতে পারছি না। রঞ্জন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চাপা স্বরে বলল, ঠিক আছে, সাবধানে থেকো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওর কথায় কিছুটা অভিমান ছিল, কিন্তু আমার কাছে তখন আমার সংসারের নিরাপত্তাটাই সবচেয়ে বড় ছিল। একদিন বিকেলে প্রীতম অফিস থেকে ফেরার সময় একটা দামি পারফিউমের বোতল নিয়ে এলো। ওটা আমাকে দিতেই আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি রঞ্জনের সাথে দেখা করার আগে প্রায়ই এই ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করতাম। প্রীতম আমার দিকে তাকিয়ে বলল, অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা পারফিউম কিনে দেব, তোমার পছন্দ হয় কিনা জানি না। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা কি ওর ভালোবাসার প্রকাশ, নাকি ওর সন্দেহ? আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি মৃদু হেসে পারফিউমটা নিলাম। খুব সুন্দর, ধন্যবাদ। প্রীতম আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলল। ওর সেই দীর্ঘ শ্বাসে যেন অনেক অব্যক্ত কথা লুকিয়েছিল। আমার মনে হল প্রীতম যেন আমাকে একটা বার্তা দিতে চাইছে, যেন বলতে চাইছে, আমি সব জানি। আমার নিজের আচরণেও একটা পরিবর্তন এসেছিল। আগে রঞ্জনের সাথে দেখা করার আগে আমি নিজের পোশাক, মেকআপ সব কিছু নিয়ে খুব সতর্ক থাকতাম, কিন্তু এখন আমি যেন নিজের যত্ন নেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতে আর ভালো লাগত না। মনে হতো আমি যেন এক মিথ্যা জীবনযাপন করছি। আমার হাসি, আমার কথা সব কিছুতেই একটা কৃত্রিমতা চলে এসেছিল। অর্ণব হয়তো আমার এই পরিবর্তনটা খেয়াল করছিল। একদিনও আমাকে বলল, মা, তুমি আজকাল হাসো না কেন? অর্ণবের নিষ্পাপ প্রশ্নটা শুনে আমার বুকটা যেন মুচড়ে উঠল। ওর প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু ওকে জড়িয়ে ধরলাম, ওর কপালে একটা চুমু খেলাম। ওর নিষ্পাপ মুখটা দেখে আমার মনে হল আমি ওকে কিছুতেই ঠকাতে পারব না। আমাকে এই ভুল পথ থেকে সরে আসতেই হবে। কিন্তু রঞ্জনকে ভোলা কি এতই সহজ? ওর স্মৃতি, ওর স্পর্শ, ওর ভালোবাসা সব কিছু যেন আমার রক্তে মিশে গেছে। আমি যখনই প্রীতমের সাথে সময় কাটাতে যেতাম, আমার মনে বারবার রঞ্জনের কথা আসত। প্রীতমের প্রতিটি স্পর্শ আমার কাছে অর্থহীন মনে হতো। আমার মনে হতো আমি যেন ওকে ঠকাচ্ছি। এই অপরাধবোধ আমার আত্মাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিকে রঞ্জনের আকর্ষণ, অন্যদিকে আমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, এই দুয়ের মাঝে আমি যেন এক কঠিন পরীক্ষায় পড়েছিলাম। একদিন অর্ণবের স্কুল থেকে একটা পিকনিকের আয়োজন করা হলো। আমি আর প্রীতম দুজনেই অর্ণবকে নিয়ে পিকনিকে গেলাম। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে হয়তো আমার মনটা একটু হালকা হবে, এই ভেবেছিলাম। কিন্তু পিকনিকের দিনও আমার মনটা অস্থির ছিল।
প্রীতম অর্ণবের সাথে খেলাধুলা করছিল, হাসছিল। ওর হাসিতে এক অদ্ভুত সারল্য ছিল। আমি দূরে বসে ওদের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই সুখটা যেন আমার কাছ থেকে অনেক দূরে। আমার মনে হচ্ছিল আমি যেন ওদের মাঝের একটা দেওয়াল। আমি ওদেরকে ঠকাচ্ছি। এই মুহূর্তে যদি রঞ্জন এসে পড়ত তাহলে কি হতো? আমার মনে এক অদ্ভুত শঙ্কা কাজ করছিল। পিকনিকের ফাঁকে আমি আমার ফোনটা বের করে রঞ্জনের মেসেজ দেখছিলাম। ও আমাকে একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছিল, মিস করছি। ওর মেসেজটা দেখে আমার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলে গেল। ঠিক সেই মুহূর্তে প্রীতম আমার পাশে এসে বসল। আমার হাত থেকে ফোনটা নিয়ে ও শুধু দেখল। ওর চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু একটা অদ্ভুত বিষণ্ণতা। ও আমার ফোনের স্ক্রিনে রঞ্জনের মেসেজটা দেখল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, মন খারাপ? আমি চমকে উঠে ফোনটা ওর হাত থেকে নিতে গেলাম, কিন্তু ও ফোনটা ধরে রাখল। ওর চোখ দুটো যেন আমার মনের গভীরে প্রবেশ করতে চাইছিল। আমি ভয়ে ভয়ে বললাম, কিছু না, একটা পুরনো মেসেজ দেখছিলাম। প্রীতম আমার কথায় বিশ্বাস করল না। ও আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল। অন্তরা, আমার মনে হচ্ছে তোমার মনে কিছু একটা চলছে, তুমি আমাকে বলতে পারো। ওর কথায় আমার বুকটা আরও জোরে ধুকপুক করে উঠল। আমি নিজেকে সামলি নিয়ে বললাম, কিছু না, তুমি ভুল ভাবছ। প্রীতম আর কিছু বলল না। ও শুধু ফোনটা আমার হাতে ফিরিয়ে দিয়ে উঠে চলে গেল। ওর পিঠের দিকে তাকিয়ে আমার মনে হল আমি যেন ওকে আরও কষ্ট দিচ্ছি। ওর এই নীরব দুঃখ আমার জন্য আরও অসহ্য হয়ে উঠছিল। সেই রাতটা ছিল আরও ভয়ঙ্কর। প্রীতম আর আমার মধ্যে কোনো কথা হয়নি। একটা অদৃশ্য দেওয়াল যেন আমাদের মাঝে তৈরি হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম প্রীতম আর আমাকে বিশ্বাস করছে না। ও হয়তো কিছু প্রমাণ খুঁজছে। আমার মনে হল আমার এই নিষিদ্ধ সম্পর্কটা যেন ধীরে ধীরে আমাকে গিলে খাচ্ছে। আমি নিজের অজান্তেই রঞ্জনের প্রতি আরও বেশি ঝুঁকে পড়ছিলাম। ওর আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। আমার মন বলছিল, আর না, এবার থামো, কিন্তু আমার শরীর, আমার হৃদয় যেন রঞ্জনকেই খুঁজছিল। পরের দিন সকালে আমি রঞ্জনকে ফোন করলাম। ওর গলার স্বরটা শুনেই আমার মনে হল আমি যেন শান্তি পেলাম। রঞ্জন, আমার মনে হচ্ছে প্রীতম সব জেনে গেছে, ও আমাকে সন্দেহ করছে। রঞ্জন শান্ত গলায় বলল, তুমি আমার সাথে দেখা করতে পারবে? আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমি দ্বিধা করছিলাম, এখন দেখা করাটা খুব ঝুঁকির হবে, কিন্তু রঞ্জনের অনুরোধ আমি ফেলতে পারছিলাম না। আমার মনে হল হয়তো ও আমাকে কোনো সমাধান দেবে। আমি ওকে বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। সেদিন বিকেলে অর্ণবকে ওর বন্ধুর বাড়িতে রেখে আমি রঞ্জনের সাথে দেখা করতে গেলাম। কফি শপে আমরা বসেছিলাম। ওর মুখেও একটা চিন্তার ছাপ ছিল। অন্তরা, আমার মনে হয় আমরা আর এভাবে থাকতে পারব না। ওর কথা শুনে আমার বুকটা ধুকভুক করে উঠল। ও কি আমাকে ছেড়ে চলে যেতে চাইছে? আমার চোখে জল ভরে এলো। কেন রঞ্জন, তুমি কি আমাকে ভালোবাসো না? রঞ্জন আমার হাত ধরে বলল, আমার মন চাইছিল ওকে সব বলে দিতে, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমার তোমাকে খুব দরকার প্রীতম। প্রীতম অবাক হয়ে আমার দিকে তাকাল। ও হয়তো ভাবেনি আমি এমন কিছু বলবো। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর বুকে মাথা রেখে আমি অনেকক্ষণ কেঁদেছিলাম। প্রীতম আমাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু ওর চোখের জল আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। এই ঘটনার পর আমি রঞ্জনের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ওর ফোন রিসিভ করতাম না, মেসেজের উত্তর দিতাম না। আমার মনে হয়েছিল এটাই সঠিক সিদ্ধান্ত। আমার পরিবারকে রক্ষা করার জন্য আমাকে রঞ্জনকে ত্যাগ করতেই হবে। কিন্তু রঞ্জন এত সহজে হার মানার পাত্র ছিল না। ও আমাকে বিভিন্ন নম্বর থেকে ফোন করতে শুরু করল, মেসেজ পাঠাতে লাগল। অন্তরা, তুমি এমন করছো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কি আমাকে একবারও ভালোবাসো না? ওর কথাগুলো শুনে আমার মনটা আরও দুর্বল হয়ে পড়ত, কিন্তু আমি নিজেকে শক্ত রেখেছিলাম। কয়েকদিন পর রঞ্জন আমাদের বাড়ির সামনে এসে হাজির হল। আমি যখন অর্ণবকে স্কুল থেকে আনছিলাম রঞ্জনকে দেখতে পেলাম। ও আমার দিকে এগিয়ে এলো। অন্তরা, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? ওর কথাগুলো শুনে আমার বুকটা ধুকভুক করে উঠল। আমি অর্ণবের হাত শক্ত করে ধরে রঞ্জনকে বললাম, রঞ্জন, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, এটা ঠিক হচ্ছে না। রঞ্জন আমার কথায় কান দিল না। ও আমার হাত ধরতে চাইল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। প্লিজ রঞ্জন, আমার জীবনটা নষ্ট করো না।
রঞ্জন আমার দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ওর চলে যাওয়ার পর আমার মনে এক অদ্ভুত শূন্যতা অনুভব করলাম। আমি কি সঠিক কাজ করছি? রঞ্জনকে ছেড়ে কি আমি সুখী হতে পারব? এই প্রশ্নটা বারবার আমার মনে আসছিল। আমি জানি না আমি কি করছি। আমার জীবনটা যেন এক গোলকধাঁধায় আটকে গেছে। সেই রাতে আমি প্রীতমকে সব কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমার মনে হলো এভাবে আর লুকিয়ে থাকা সম্ভব নয়। আমি ওকে সব সত্যটা বলতে চাই। আমি যখন রাতে খাবার টেবিলে বসেছিলাম, প্রীতম আমার দিকে তাকিয়ে বলল, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। ওর কথা শুনে আমার বুকটা ধুকভুক করে উঠল। ও কি সব জেনে গেছে? ও কি আমাকে ছেড়ে চলে যেতে চাইছে? আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। প্রীতম বলল, আমি জানি তুমি আজকাল খুব একটা ভালো নেই। আমি জানি তুমি আমাকে কিছু একটা বলতে চাইছ। তুমি আমাকে বলতে পারো অন্তরা, আমি তোমার কথা শুনতে চাই। প্রীতমের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। ওর এই সহানুভূতি আমার জন্য আরও বেশি কষ্টদায়ক ছিল। আমি ওকে জড়িয়ে ধরে সব কথা বললাম। রঞ্জনের সাথে আমার প্রথম ভালোবাসা, ওর সাথে আবার দেখা হওয়া, আমাদের নিষিদ্ধ সম্পর্ক, সব কিছু। প্রীতম আমার কথাগুলো মন দিয়ে শুনছিল। ও কোনো প্রতিবাদ করল না, কোনো রাগ দেখালো না, শুধু আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি অন্তরা, আমি সব জানি। প্রীতমের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ও সব জানে? তাহলে কেন ও এতদিন চুপ করেছিল? কেন ও আমাকে কিছু বলেনি? আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। প্রীতম বলল, আমি কয়েকদিন আগে তোমার ফোন চেক করেছিলাম। আমি রঞ্জনের মেসেজ দেখেছি, ওর ফোন কল দেখেছি। আমি জানি তোমরা কোথায় কোথায় দেখা করতে। ওর কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন এক মস্ত অপরাধী। ওর চোখে জল ছিল না, শুধু একটা গভীর শূন্যতা। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম অন্তরা, আমি তোমাকে আমার জীবনের সব দিয়েছিলাম। তুমি কেন আমার সাথে এমন করলে? প্রীতমের কথাগুলো আমার বুকে তীরের মতো বিচ্ছিল। আমি ওর কাছে ক্ষমা চাইলাম। আমাকে ক্ষমা করে দাও প্রীতম। আমি জানি আমি ভুল করেছি। আমি জানি আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি অর্ণবকে হারাতে চাই না। প্রীতম আমার দিকে তাকিয়ে বলল, এখন কি লাভ ক্ষমা চেয়ে অন্তরা? আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না। আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। ওর কথাগুলো শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমার মনে হলো আমার জীবনের সব শেষ হয়ে গেছে। সেই রাতে প্রীতম আমাকে চলে গেল। ও অর্ণবকে নিয়ে ওর মায়ের বাড়িতে চলে গেল। আমি একা ফ্ল্যাটে বসে কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন আমার সব হারিয়ে ফেলেছি। রঞ্জনের ভালোবাসা, প্রীতমের বিশ্বাস, সব। আমি জানি না আমি কি করব। আমার জীবনটা যেন এক অন্ধকার গহ্বরে ডুবে গেছে। পরের দিন সকালে আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি রঞ্জনকে ফোন করলাম। ওকে বললাম প্রীতম সব জেনে গেছে এবং ও আমাকে ছেড়ে চলে গেছে। রঞ্জন আমার কথা শুনে অবাক হল। ও আমাকে সান্ত্বনা দিল। তুমি চিন্তা করো না অন্তরা, আমি তোমার পাশে আছি। তুমি আমার কাছে চলে এসো। রঞ্জনের কথাগুলো শুনে আমার মনে হলো এই পৃথিবীতে ওই আমার একমাত্র ভরসা। আমি ওর কাছে চলে যাব? আমি কি সত্যিই প্রীতমকে ছেড়ে রঞ্জনের কাছে চলে যাব? আমি রঞ্জনের সাথে দেখা করার জন্য ওর ফ্ল্যাটে গেলাম। ও আমাকে দেখেই জড়িয়ে ধরল। আমি জানি তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছ অন্তরা, আমরা একসাথে নতুন করে জীবন শুরু করব। ওর কথায় আমার মনে হলো আমি যেন নতুন করে বাঁচতে শিখছি। ও আমাকে সব সুখ দেবে যা আমি প্রীতমের কাছ থেকে পাইনি। কিন্তু তবুও আমার মনের গভীরে একটা চাপা কষ্ট ছিল। আমি অর্ণবকে ছেড়ে এসেছি। ওর নিষ্পাপ মুখটা আমার চোখের সামনে ভাসছিল। রঞ্জনের ফ্ল্যাটে প্রথম কয়েকটা দিন ভালোই কাটছিল। ও আমাকে খুব ভালোবাসত, আমার খেয়াল রাখত। আমি যেন নতুন করে জীবন ফিরে পেয়েছিলাম। ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল। সেখানে কোনো জড়তা ছিল না, কোনো লুকোছাপা ছিল না, শুধু ছিল তীব্র আকর্ষণ আর ভালোবাসা। কিন্তু ধীরে ধীরে সেই উত্তেজনাটা ফিকে হতে শুরু করল। রঞ্জনের সাথে আমার সম্পর্কটা যেন একঘেয়ে লাগছিল। আমার মনে হলো ও যেন আমাকে ঠিক প্রীতমের মতোই ভালোবাসছে। ওর ভালোবাসাটা আমার কাছে আর নতুন কিছু মনে হচ্ছিল না। আমি অর্ণবের জন্য খুব মিস করতাম। ওর সাথে দেখা করার জন্য আমার মন ছটপট করত। আমি যখন রঞ্জনকে অর্ণবের কথা বলতাম, ও শুধু বলতো, তুমি কেন অতীত নিয়ে পড়ে আছো অন্তরা? আমরা নতুন করে জীবন শুরু করেছি। ওর কথায় আমার মন আরও খারাপ হয়ে যেত। আমি বুঝতে পারছিলাম রঞ্জন আমার মনের গভীরে প্রবেশ করতে পারছে না। ও আমার একাকিত্ব, আমার কষ্ট কিছুই বুঝতে পারছিল না। একদিন আমি অর্ণবের স্কুলে গেলাম। অর্ণব আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরল। মা, তুমি কোথায় ছিলে? বাবা বলেছে তুমি আর আমাদের সাথে থাকবে না।
অর্ণবের কথাগুলো শুনে আমার বুকটা যেন মুচড়ে উঠল। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার পাশেই থাকব। অর্ণবের নিষ্পাপ মুখটা দেখে আমার মনে হলো আমার জীবনের আসল সুখ ওই, রঞ্জন নয়, প্রীতম নয়, শুধু অর্ণব। আমি যখন রঞ্জনের ফ্ল্যাটে ফিরলাম, রঞ্জন আমার দিকে তাকিয়ে বলল, তুমি অর্ণবের সাথে দেখা করতে গেছিলে, তুমি কি এখনো ওদেরকে ভুলতে পারছো না? ওর কথায় আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম রঞ্জন আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। ওর ভালোবাসাটা আমার কাছে আর সেই তীব্র আকর্ষণ মনে হচ্ছিল না। আমি ওকে বললাম, আমি অর্ণবকে ভুলতে পারবো না রঞ্জন, ও আমার জীবনের সব। রঞ্জন আমার কথায় রেগে গেল। তাহলে তুমি কেন আমার কাছে এসেছ? তুমি কেন আমার জীবনটা নষ্ট করছো? ওর কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন এক বিশাল ভুল করে ফেলেছি। আমি রঞ্জনের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। আমি জানি না আমি কোথায় যাব, কি করব। আমার মনে হচ্ছিল আমি যেন আমার জীবনের সব হারিয়ে ফেলেছি। প্রীতমের সংসার, রঞ্জনের ভালোবাসা, সব। আমার জীবনটা যেন এক শূন্য গহ্বরে ডুবে গেছে। আমি রাস্তায় একা হাঁটছিলাম। আমার চোখে জল ছিল না, শুধু একটা গভীর শূন্যতা। আমি জানি না আমি কি করব। আমার জীবনটা যেন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। কয়েকদিন পর আমি একটা ছোট ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম। আমি জানি না আমি কিভাবে আমার জীবনটা নতুন করে শুরু করব। আমার কাছে কোনো কাজ ছিল না, কোনো টাকা ছিল না। আমি শুধু অর্ণবের জন্য বাঁচতে চাইছিলাম। আমি অর্ণবকে ফোন করে বললাম, বাবা, আমি তোমার সাথে দেখা করতে চাই। অর্ণব আমার কথা শুনে খুব খুশি হল। প্রীতমও আমাকে অর্ণবের সাথে দেখা করার অনুমতি দিল। আমি জানি না প্রীতম কেন আমাকে এই সুযোগটা দিল। ও কি এখনও আমাকে ভালোবাসে, নাকি শুধু অর্ণবের জন্য? আমি অর্ণবের সাথে দেখা করতে গেলাম। ও আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরল। মা, তুমি আবার কবে আমাদের বাড়িতে আসবে? অর্ণবের নিষ্পাপ প্রশ্নটা শুনে আমার বুকটা জানি মুচড়ে উঠল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমি জানি না বাবা, কিন্তু আমি তোমার পাশেই থাকব। আমি জানি আমি অর্ণবকে ছেড়ে থাকতে পারবো না। ওই আমার জীবনের সব। আমি আমার জীবনটা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমি একটা ছোট চাকরি খুঁজে নিলাম। আমার জীবনটা খুব কঠিন ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি শুধু অর্ণবের জন্য বাঁচতে চেয়েছিলাম। আমি প্রতি সপ্তাহে অর্ণবের সাথে দেখা করতে যেতাম। ও আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরত। ওর নিষ্পাপ মুখটা দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। একদিন আমি অর্ণবের স্কুলে গেলাম। স্কুলের গেটে প্রীতমের সাথে দেখা হলো। ও আমার দিকে তাকিয়ে শুধু বলল, কেমন আছো? ওর কথায় কোনো রাগ ছিল না, শুধু একটা অদ্ভুত বিষণ্ণতা। আমি ওকে বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? প্রীতম বলল, আমি একা আছি অন্তরা, অর্ণব তোমাকে খুব মিস করে। ওর কথায় আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি জানি না আমি কি করব। আমি কি প্রীতমের কাছে ফিরে যাব, নাকি আমি একা আমার জীবনটা নতুন করে শুরু করব? আমি প্রীতমের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানি এটা খুব কঠিন হবে, কিন্তু আমি ওকে আর অর্ণবকে ছাড়া থাকতে পারবো না। আমি প্রীতমকে ফোন করে বললাম, আমি তোমার কাছে ফিরে যেতে চাই প্রীতম, তুমি কি আমাকে একবার সুযোগ দেবে? প্রীতম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি তোমাকে ভালোবাসি অন্তরা, আমি তোমাকে সব সময় ভালোবাসব, তুমি ফিরে এসো। ওর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। ওর এই সহানুভূতি আমার জন্য আরও বেশি কষ্টদায়ক ছিল। আমি ওকে জড়িয়ে ধরে সব কথা বললাম। রঞ্জনের সাথে আমার প্রথম ভালোবাসা, ওর সাথে আবার দেখা হওয়া, আমাদের নিষিদ্ধ সম্পর্ক, সব কিছু। প্রীতম আমার কথাগুলো মন দিয়ে শুনছিল। ও কোনো প্রতিবাদ করল না, কোনো রাগ দেখালো না, শুধু আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি অন্তরা, আমি সব জানি। প্রীতমের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ও সব জানে, তাহলে কেন এতদিন চুপ করেছিল? কেন আমাকে কিছু বলেনি? আমি ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। প্রীতম বলল, আমি কয়েকদিন আগে তোমার ফোন চেক করেছিলাম। আমি রঞ্জনের মেসেজ দেখেছি, ওর ফোন কল দেখেছি। আমি জানি তোমরা কোথায় কোথায় দেখা করতে। ওর কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন এক মস্ত অপরাধী। ওর চোখে জল ছিল না, শুধু একটা গভীর শূন্যতা। আমি তোমাকে